ডোনাল্ড ট্রাম্পের একটা সাম্প্রতিক নির্দেশ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো, এটা নিয়ে আমেরিকায় সাংঘাতিক একটা আইনি বিতর্ক শুরু হয়েছে। মানে মূল প্রশ্নটা হলো, প্রেসিডেন্টের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসলে কতটা, সংবিধান কি বলছে। আমরা বিভিন্ন খবর আর আইনি বিশ্লেষণ ঘেটেছি। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব বিতর্কের মূল যুক্তিগুলো তুলে ধরতে। মানে ক্ষমতাটা কার হাতে, কংগ্রেস নাকি প্রেসিডেন্ট? চলুন বিষয়টা একটু খুঁটিয়ে দেখা যাক। ট্রাম্পের নির্দেশের খবরটা আসতেই কিন্তু ওয়াশিংটনে বেশ একটা আলোড়ন তৈরি হয়। শুধু ডেমোক্র্যাটরা না, হ্যাঁ, শুধু ডেমোক্র্যাট না, ট্রাম্পের নিজের দল মানে রিপাবলিকান পার্টির ভেতর থেকেও কিন্তু এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, বেশ জোরালোভাবেই। আসলে এটা তো মার্কিন সংবিধানের ক্ষমতার বিভাজন নীতির একেবারে গোড়ার কথা। দেখুন, সংবিধানের ১ নম্বর আর্টিকেলের ৮ নম্বর সেকশন বলছে যুদ্ধ ঘোষণার ক্ষমতাটা কংগ্রেসের। হ্যাঁ, ওটা তো কংগ্রেসের হাতে। কিন্তু আবার প্রেসিডেন্ট হলেন সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ। তো এই ক্ষমতায় উনি জরুরি পরিস্থিতিতে বা ধরুন আত্মরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নিতে পারেন। আর ঠিক এখানেই বিতর্কটা শুরু হয়। ঠিক। আর বিষয়টা আরও ইন্টারেস্টিং হচ্ছে কারণ খোদ প্রেসিডেন্টের দলের লোকেরাই কিন্তু প্রশ্ন তুলছেন। যেমন ধরুন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। হ্যাঁ, ম্যাসি তো সরাসরি বলেই দিয়েছেন যে এই ধরনের হামলা সংবিধান অনুযায়ী বৈধ নয়। একদম। আবার ওয়ারেন ডেভিডসন, আরেকজন রিপাবলিকান, উনি তো বলছেন যে এটা সাংবিধানিকভাবে বৈধ হতে পারে, এরকম কোনো যুক্তি নাকি উনি খুঁজে পাচ্ছেন না। ভাবা যায়? হ্যাঁ, এই সমালোচনাগুলো কিন্তু হেলাফেলা করার মতো না। তবে এর উল্টো দিকেও যুক্তি আছে। যেমন ধরুন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান মাইক জনসন। উনি কি বলছেন? উনি ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষ নিয়েছেন। ওনার যুক্তি হল পরিস্থিতিটা নাকি এতটাই তৎক্ষণাৎ ঝুঁকিপূর্ণ ছিল যে কংগ্রেসের অনুমোদনের জন্য অপেক্ষা করার মতো সময়ের সুযোগ ছিল না। এটা আসলে প্রেসিডেন্টের ওই জরুরি ক্ষমতার দিকেই ইঙ্গিত করছে। আচ্ছা, তাহলে এই যে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া, যেমন ধরুন ওয়ার পাওয়ার্স রেজলিউশন বা যুদ্ধ ক্ষমতা আইন, এটার ভূমিকাটা কি এখানে? অবশ্যই ওটা খুবই গুরুত্বপূর্ণ। ১৭৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন, এই আইন অনুযায়ী প্রেসিডেন্ট যদি কোথাও সামরিক অভিযানে যান তাহলে ৪৮ ঘন্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হবে। শুধু জানালেই হবে? না, এরপর ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন লাগবে, না হলে অভিযানও বন্ধ করতে হবে। বিশেষ ক্ষেত্রে ৯০ দিন সময় পাওয়া যায়। কিন্তু মুশকিল হলো প্রায় সব প্রেসিডেন্টই এই আইনের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওহ, মানে এটা নিয়েও বিতর্ক আছে। এটা এই আইনেরও ঊর্ধ্বে। তাই ট্রাম্পের এই নির্দেশটা ওই আইনের আওতায় পড়ে কিনা বা এটা সাংবিধানিক জরুরি অবস্থার ব্যতিক্রম হিসেবে ধরা হবে কিনা, এটাই এখনকার মূল আইনি প্যাচ। তার মানে বিষয়টা বেশ জটিল। এটা কি শুধুই এই একটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ, নাকি এর চেয়েও বড় কোনো ছবি আছে? না, এটা একেবারে বিচ্ছিন্ন ঘটনা নয়। দেখুন, আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা আর কংগ্রেসের আইন তৈরির ক্ষমতা, বিশেষ করে বিদেশ নীতি বা ধরুন সামরিক বিষয়, এদের মধ্যে একটা টানাপোড়েন সবসময়ই ছিল। আচ্ছা, এই ঘটনাটা সে পুরনো বিতর্কেরই একটা নতুন প্রকাশ মাত্র। আর এখনকার দিনে টেকনোলজি আর আন্তর্জাতিক রাজনীতির দ্রুত পরিবর্তনের সাথে সাথে প্রেসিডেন্টের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে। এতে ওই দ্বন্দ্বটা আরও জটিল হচ্ছে। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি এই ঘটনায় একদিকে যেমন প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা, হ্যাঁ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর অন্যদিকে কংগ্রেসের যুদ্ধ ঘোষণার সাংবিধানিক অধিকার, এই দুটোর মধ্যেকার যে চিরায়ত দ্বন্দ্ব, সেটাই আবার সামনে চলে এসছে। আর লক্ষণীয় হলো এবার রিপাবলিকান দলের ভেতরের বিভেদটাও বেশ স্পষ্ট। একদম। আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। এই যে প্রেসিডেন্টসের জরুরি ক্ষমতা আর কংগ্রেসের সাংবিধানিক নজরদারি, এই টানাপোড়েন ভবিষ্যতে আমেরিকার বিদেশ নীতি, বিশেষ করে কোনো সংকটময় মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে কিভাবে প্রভাবিত করবে। ক্ষমতার ভারসাম্য রক্ষা করাটা যে কতটা জরুরি আর একই সাথে কতটা কঠিন, সেটাই মনে করিয়ে দেয়, তাই না?